অয়রি তাদের খোঁজার চেষ্টা করছে কিন্তু সে ব্যর্থ। মেঘা শব্দটা শুনে পিছনে তাকায়, তখনই দেখতে পায় একটা কালো কালারের গাড়ি। মেঘা কিছু বলবে তার আগেই কেউ হ্যাচকা টান দিয়ে মেঘাকে গাড়িতে বসিয়ে দেয়। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটলো যে মেঘা কিছুই বুঝতে পারলো না কি হলো। তার সাথে এতক্ষণ সব মেঘার মাথার উপর দিয়ে যাচ্ছে। মেঘা কিছু বলবে তার আগেই কে যেন মেঘার কোমর জড়িয়ে ধরে। মেঘার শরীর যেন শিউরে ওঠে। মেঘা বুঝে ফেলে এই স্পর্শ কার। এই স্পর্শ তো তার চিরচেনা, হ্যাঁ, অনিক। মেঘা হতভম্ব হয়ে তাকিয়ে আছে অনিকের দিকে। আর অনিক সে একটা ডেভিল স্মাইল দিয়ে মেঘার দিকে তাকিয়ে বলে, মাই ডিয়ার মেঘাজান, আগে তুই কি ভেবেছিস এই অনেক চৌধুরী থেকে নিজেকে ছাড়াতে পারবি? নো মাই ডিয়ার মেঘাজান, যদি এইটা ভেবে থাকিস তাহলে তুই বিরাট বড় ভুল করছিস। মেঘা অনিকের থেকে নিজেকে ছাড়াতে বলে, দেখুন, আমাকে ছেড়ে দিন মিস্টার চৌধুরী, আপনি আমাকে চেনেন না। ওমা তাই নাকি? ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমার থেকে তোকে এই পৃথিবীতে কেউ ভালো চেনে না। ওয়াও, তাই? তাহলে সেদিন কোথায় ছিল আপনার এই চেনা? সেদিন আমাকে ওই রকম জঘন্য অপবাদ দিতে পারলেন আপনি? আপনি আমাকে সব থেকে বেশি ভালো চেনেন। ছি! মেঘার থেকে এরকম উত্তর অনেক আশা করেনি। ঠিকই তো, অনেক মেঘাকে চিনতে পারেনি। সে মেঘার ভালোবাসাকে অবিশ্বাস করেছে। কোনোদিন সে মেঘাকে চিনতে পারেনি। মেঘা ছলছল চোখে অনেকের দিকে তাকিয়ে বলে, কোথায় ছিল আপনার এত ভালোবাসা? 5 বছর আমাকে কষ্টে রেখে আমার হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে এখন এসছেন আদিক্ষেতা করতে। এসব কি বলছিস মেঘা? আমার ভালোবাসা তোর কাছে আধিক্যতা লাগে? এইসব হঠাৎ উদয় হওয়া ভালোবাসা আমার কাছে আদিক্ষেতা ছাড়া কিছুই না মিস্টার চৌধুরী। আমি আপনাকে ঘৃণা করি। অনেকের চোখ ছলছল করে ওঠে। মেঘা তার কথায় তাকিয়ে ফিরিয়ে দিচ্ছে, যেটা সে 5 বছর আগে মেঘাকে বলেছিল। অনেক শুকনো হেসে বলে, আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছিস? আপনার কাছে যদি সেইটা মনে হয় তাহলে সেটাই। আমাকে কি একবার ক্ষমা করা যায় না? মেঘা তাচ্ছিল্যের সুরে বলে, আমার মতো পতিতাদের থেকেও খারাপ মেয়ের কাছে অনেক চৌধুরী ক্ষমা চাইছে, এটাই নিতান্তই হাস্যকর। অনেক মেঘার মুখ চেপে বলে, প্লিজ জান পাখি, আমি জানি আমি যা বলেছি তা ক্ষমার অযোগ্য, কিন্তু এইভাবে নিজেকে ছোট করিস না। নিজেকে এইভাবে ছোট করা তো আপনার কাছ থেকেই শেখা মিস্টার চৌধুরী। আপনি তো বলেছিলেন আমি আপনার ঘৃণা পাওয়ার যোগ্যও নই, তাই নয় কি? তোর যা মনে হয় কর, আমি কিচ্ছু বলবো না। কিন্তু যতদিন না এই অনেক তোকে মুক্তি দিচ্ছে তুই যেতে পারবি না। মামার বাড়ি আবদার? ইয়েস বেবি। অনেক মেঘাকে কোলে নিয়ে যায়। মেঘা হাত পা ছোড়াছুড়ি করে আর অনেকের বুকে কিলঘুষি দিতে থাকে। অনেক বাঁকা হেসে বলে, হয়েছে এইসব বাচ্চামো করা? মেঘা মুখ ফুলিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে। অয়ন ঘুমের মধ্যে বেডের পাশে হাত রাখে কিন্তু কিছু অনুভব করে না, তাই চোখ খুলে ফেলল। তাকিয়ে দেখে রিমি পাশে নেই। এই সময় রিমি কোথায় থাকতে পারে? আচ্ছা, বারান্দায় নেই তো? তা বারান্দায় নেই। অয়ন ওয়াশরুম দেখে কেউ নেই, ছাদে যায়। এভাবে প্রত্যেক রুমে যেতে থাকে কিন্তু ফলাফল শূন্য। আচ্ছা, এ রাতে রিমির বাড়ির বাইরে কোথাও গেল, তাও আবার তাকে না জানিয়ে। অয়ন বারান্দায় গিয়ে উকি দিয়ে দেখে রিমির গাড়িটাও নেই। তাহলে রিমি কি কোথাও বেরিয়েছে? কিন্তু কেন? অয়ন অপেক্ষা করতে থাকে। নিচের ড্রয়িং রুমে সে আজ জেনেই ছাড়বে রিমি কোথায় গিয়েছিল। হঠাৎ রান্নাঘর থেকে একটা শব্দ আসে। অয়ন ছুটে রান্নাঘরে যায়, গিয়ে দেখে রিমি রান্নাঘরে পাঁপড় ভাজছে। কি হলো অয়ন, তুমি এখন? তুই কোথায় গিয়েছিলি? কোথায় গিয়েছিলি মানে? আমি তো রান্নাঘরেই ছিলাম। মানে কি? আমি সব জায়গা তোকে খুঁজেছি বাট পাইনি। ও অয়ন, তুমি সব জায়গায় খুঁজেছো কিন্তু রান্নাঘরটা ছাড়া। কিন্তু বাইরে তো গাড়ি ছিল না। রিমি অয়নকে বারান্দায় নিয়ে গিয়ে বলে, এই যে আমার গাড়ি। সত্যি তুমি কি চোখের মাথা খেয়েছো? কিন্তু তুই রান্না করে কি করছিলি? আরে, অনিটা পাঁপড় খেতে পছন্দ করে, তাই ভেজে রাখছিলাম, সকালে খাওয়াবো। আর তুমি এত রাতে কি করছো? যাও ঘুমাতে। কিন্তু আমি কি এতটা ভুল দেখলাম? আর সত্যিই তো রিমিবা কোথায় যাবে, কিন্তু তোকে এখন আর করতে হবে না, চল ঘুমাতে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। অয়ন যাওয়ার পর, আমাকে ক্ষমা করে দিও অয়ন, তোমাকে বলতে পারবো না আমি কোথায় গিয়েছিলাম। সরি মিথ্যা বলার জন্য, কিন্তু আমার কিছু করার নেই। না হলে তুমি আমাকে ভুল বুঝবে আমি জানি, কিন্তু আমি জানি আমি আমার জায়গায় ঠিক, যতই হোক। ও আমার এইসব ভেবে রিমি একটা দীর্ঘশ্বাস ফেললো। তখনই অয়রি ধরফড়িয়ে উঠে পড়ে। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। সে তাড়াতাড়ি ঢকঢক করে পানি খেয়ে ফেলে। তার মানে এটা স্বপ্ন ছিল? ধন্যবাদ আল্লাহ, কিন্তু খুব বাজে স্বপ্ন ছিল। সে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ভোর প্রায় 5টা বাজতে চলে।
সে শুনেছে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। না না, এটা হতে দেওয়া যাবে না। সত্যি ঈশা যদি তার কাছ থেকে কাব্যকে কেড়ে নেয়, না না, সে আর ভাবতে পারছে না, সে তো কাব্যকে ছাড়া বেঁচে থাকতে পারবে না। অয়রির প্রচুর কান্না পাচ্ছে। সে কাঁপা কাঁপা হাতে ফোন লাগায় কাব্যকে। কাব্য আরামসে ঘুমাচ্ছিল। হঠাৎ ফোনে কল আসায় সে বিরক্তি বোধ করলো। অয়রির নামটা স্ক্রিনে দেখে বিরক্তিটা চলে গেল। কিন্তু এত ভোরে অয়রি তাকে ফোন করলো কেন? ভাবাচ্ছে, বেশ ভাবাচ্ছে। সে তাড়াতাড়ি ফোন রিসিভ করলো। ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, হ্যাঁ ওরু বলো। ওই পাশ থেকে কান্নার আওয়াজ ভেসে উঠছে। এতে বেশ ঘাবড়ে যায় কাব্য। হ্যালো জান, বলো কি হয়েছে লক্ষ্মীটি? ওরু, এই ওরু। ওই দিক থেকে অয়রি কিছু বলতে পারছে না, কেঁদেই যাচ্ছে। জান প্লিজ বলো কি হয়েছে, তোমার কোনো প্রবলেম হয়েছে? অয়রি কান্নামাখা কণ্ঠে বলে উঠল, কাব্য প্লিজ তুমি একবার আসো, আমার অনেক ভয় পাচ্ছে। কাব্য আর কিছু না ভেবে দৌড়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। চম্পা, অয়রির বাড়ির কাজের লোক, এত সকালে কলিং বেল বেজে উঠাই বেশ বিরক্ত হয়। দরজা খুলে অবাক হয়ে যায়। আরে কাব্য দাদা ভাই যে, ওয়েরি কই? ওয়েরি দিদিমণি তো মনে হয় ঘরে। আচ্ছা আমি যাচ্ছি। কাব্য অয়রির ঘরে দৌড়ে চলে যায়। চম্পা মিটিমিটি হাসতে থাকে। আয় রে প্রেম। কাব্য অয়রির ঘরে গিয়ে দেখে অয়রি চুপচাপ বসে বসে কান্না করছে। কাব্যকে দেখে ঝাঁপিয়ে পড়ে তার বুকে, কান্না শুরু করে দেয়। কাব্য ব্যতিব্যস্ত হয়ে করুণ সুরে বলে, কি হয়েছে জান, আমাকে বলো। অয়রি নাক টেনে টেনে কান্না করেই যাচ্ছে। কাব্য অয়রির থেকে নিজেকে ছাড়িয়ে চোখের পানি মুছে বলে, কি হয়েছে আমার জানটার? জানো আমি একটা ভয়ানক স্বপ্ন দেখেছি, তুমি আমাকে ছেড়ে চলে গেছো। আমি তোমাকে ছাড়া বাঁচবো কিভাবে? কাব্য অয়রিকে জড়িয়ে ধরে বলে, কে বলেছে আমি আমার জানকে ছেড়ে যাব? একদম কাঁদবে না জান, তুমি জানো না তোমার কান্না সহ্য হয় না। আমি কত ভয় পেয়ে গেছিলাম জানো। অয়রি এখনো নাক টানছে। কাব্য পরম যত্নে অয়রিকে জড়িয়ে ধরে। হঠাৎ কারো কাশির শব্দে দুজনের হুঁশ আসে। দুজনে তাকিয়ে দেখে অনেক। অয়রি তো লজ্জায় শেষ। তা জিজুজি কখন এলে? এই তো জাস্ট তোমার সাথে দেখা করতে এসেছিলাম। আমার সাথে এত ভোরে? না মানে ইটস ওকে ব্রো, তোমারই হবু বউ। অনেক হাসতে হাসতে চলে যায়। অয়রি, তুইও না ছেলেটাকে এইভাবে ডেকেছিস? বেচারা ঘুমাচ্ছিল। না আন্টি, আমি ঠিক আছি। আহ রিমি, তুমিও না বুঝো না, হবু বউ বলে কথা। একদম ঠিক। অয়রির লজ্জায় যাই যাই অবস্থা। এখন নাস্তা করো কাব্য, তোমার আম্মুকে বলছি তুমি এখানে। ওকে আন্টি। সবাই আসলো অনেকের সাথে দেখা করতে। অনেক মেলোড্রামা হলো, তারপর চলে গেল। এদিকে ইন্দুরের নাতনি শয়তানের হাড্ডি একটা খাটাস আমাকে আটকে রাখা। একবার খালি বের হই, দেখাবো মজা। তো দেখো না, আমি তো দেখতেই চাই জান। মেঘা চমকিয়ে যায় অনেককে দেখে। আসছে খারুচ একটা। অনেক গিয়ে মেঘাকে কোলে তুলে নেয়। এমন কাণ্ডে মেঘা হকচকিয়ে যায়। আরে কি করছেন, ছাড়ুন বলছি। উফ, একটু চুপ থাকো না। অনেক মেঘাকে নিয়ে একটা বড় বাগানে নিয়ে গেল। মেঘা জাস্ট শখ। অনেক সুন্দর বাগানটা, বাতাসে মেঘার অবাধ্য চুলগুলো উঠছে। অনেক বেশ উপভোগ করছে। হে চলো না মই, তুমি যে আমার লাবণ্যময়ী, ভালোবাসার মায়াবিনী। মেঘা উদ্দেশ্যে অনেক বলে। মেঘা ভেঙচি কাঠে। উফ, আমার আর ভালো লাগছে না। এই দুই ভাই বোনকে দিয়ে কোনো কাজই ঠিক মতো হয় না। চেয়ারে বসে একজন এসব বলে যাচ্ছে। অপর দিকের ব্যক্তিটি বলে ওঠে, প্লিজ তুমি এত রাগ করো না লক্ষ্মীটি। ঈশান কি করবে বলো তো? ওই অনেকেই তো মেঘাকে কোথাও নিয়ে গিয়েছে। মানে কি? আর আরেকজন ওনার সামনেই তো কাব্য আছে, ওকে তো কিছু করতে পারছে না। আশা তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মেঘা গাল ফুলিয়ে বসে আছে। অসহ্য লাগছে এই অনেকের বাচ্চাকে। কি ভেবেছে কি ওই মিস্টার চৌধুরী যখন ইচ্ছা বুল ভুজে দূরে সরিয়ে দিবে, আবার যখন ইচ্ছা কাছে টেনে নেবে? এই মেঘাদ্রিকে এতটাই সস্তা? না না, কিছুতেই কিছু একটা করতেই হবে। আগেরবার পালাতে গিয়ে ধরা খেয়েছিল, কিন্তু আজকে পালাতেই হবে, যে করেই হোক। মেঘার মাথায় তখনই বুদ্ধি চলে আসে। আচ্ছা, এখন তো ওই খাটাসটা বাসায় নাই। দিনের বেলা বিপদ হওয়ার সম্ভাবনাও নেই। সামনে খোলা বারান্দা। গার্ডরা এখনো লাঞ্চে। এর থেকে পালানোর মোক্ষম সুযোগ মেঘা আর পাবে না। আর পাবে না। একবার খালি এইখান থেকে বের হই, তারপর ওই অনিক চৌধুরীর একদিনকে আমার 1 বছর। খালি দেখতে থাকো মেঘা কি জিনিস। মেঘা সিঁড়ি দিয়ে নিচে নেমে একটা মেয়ে সার্ভেন্টকে ডাক দিল, নাম চিনি। এই যে শোনো। জি ম্যাম, আপনার কাছে কিছু লাগবে? জি, তোমার কাছে কোনো শাড়ি আছে? এইরকম প্রশ্নে মানে? আরে ইয়ার, তুমি কি কালা? সরি ম্যাডাম। আরে ভাই, তুমি দেখি কালা মানেও জানো না। কালা মানে হলো কানে কম শুনতে পাওয়া। তুমি কি কানে কম শোনো? নো মিস।
তাহলে একটা প্রশ্ন করেছি, সঠিকভাবে উত্তর দাও। শাড়ি আছে? জি। তাহলে দাও। মেয়েটা একটা শাড়ি দিয়ে চলে গেল। মেঘা হাসি মুখে নিজের রুমে চলে গেল। এদিকে মেয়েটা কিছুই বুঝতে না পেরে চলে গেল। মেঘা বারান্দার রেলিং দিয়ে শাড়ি বাঁধছে। উদ্দেশ্য শাড়ি দিয়ে নিচে নেমে পালানো। মেঘা শাড়ি বাঁধছে আর বকবক করছে। কি ভেবেছি কি ওই মেয়ে ধরা খাটাসটা আমাকে কিডন্যাপ করে রাখবে? এই মেঘাদ্রি শিকদারকে কিডন্যাপ করা এত সহজ? একবার খালি পালাই, তারপর দেখামু মজা। শালা ইন্দুর শাকচুন্নির জামাইন খলা বান্দর। শাড়ি বাঁধা শেষ হলে এইবার আমি পালাবো, তারপর ওই খাটাসটা কি করে সবাই দেখবে। কি করবে? সবাইকে দিয়ে এমন কেলানি খাওয়াবো না, অয়ন আঙ্কেল আর রিমি আন্টিকে দিয়ে অনেক বকা খাওয়াবো। ও আচ্ছা, তাই নাকি? বাট আপনি কে? আপনার আওয়াজ এত চেনা লাগছে কেন? মেঘা পিছনে ঘুরে তাকায় আর ভয় পেয়ে যায়, কারণ ওর পিছনে অনেক হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। চেহারায় রাগ স্পষ্ট, চোখগুলো ভীষণ লাল, যে কেউ দেখলে ভয় পাবে। মেঘা যতই সাহস দেখাক, সে এখনো অনেককে ভয় পায়। মেঘা শুকনো ঢোক গিলল। তো মিস মেঘাদ্রি তা কি বলছিলেন? আসলে আরে তোতলাচ্ছেন কেন? বাহ, আপনার চেহারায় তো ভয় স্পষ্ট। মেঘাদ্রি শিকদারও কাউকে ভয় পায়? ওয়াও, স্ট্রেঞ্জ। মেঘার ভয়টা আরও বেড়ে যায়, কেননা অনেক শান্ত গলায় কথা বলছে। তার মানে আজকে তার রক্ষা নেই। অনেক মেঘার দিকে এগোচ্ছে আর মেঘা পিছাচ্ছে। অনেক নিজের কপাল স্লাইড করতে করতে বলে, খুব শখ না পালানোর? প্রথমবার তাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজকে দ্বিতীয়বার পালানোর চেষ্টা করে কাজটা একদম ঠিক করনি মিস মেঘা। মেঘা কি বলবে কিছুই বুঝতে পারছে না। মেঘা পিছাতে পিছাতে ওর পিঠ দেয়ালে ঠেকে যায়। তো কি যেন বলছিলাম মিস মেঘা? মানে ওই যে আসলে ওই যে জাস্ট শাট আপ ইউ স্টুপিড। তোর সাহস কি করে হয় পালানোর? বুঝিস না তুই আমার থেকে তুই পালাতে পারবি না, কেননা তুই আমার অন্যরকম নেশা। মেঘা স্তব্ধ হয়ে যায়। তার কানে একটা কথাই বাজতে থাকে। অয়রি কাব্যকে বারবার ফোন দিচ্ছে, কিন্তু কাব্য ফোন ধরছেই না। অয়রি একটা ব্যাপার খেয়াল করেছে, আজকাল কাব্য একটু বেশিই ব্যস্ত থাকে। ফোন ধরলেও বিজি আসি বলে কেটে দেয়। কিসের এত ব্যস্ততা ওর? হ্যাঁ, কাব্য কি অয়রিকে এড়িয়ে চলছে? প্রচণ্ড অভিমান হচ্ছে কাব্যের প্রতি। তার সাথে ভয়ও, কাব্যকে হারানোর ভয়। এখন শাস্তি পেতে হবে। মেঘা ভয়ে ঢুক গিলে বলে, বেশি কিছু না, আমার জন্য রান্না করতে হবে। হোয়াট আর ইউ ম্যাড? এই মেঘাদ্রি আপনার জন্য রান্না করবে? আপনি ভাবলেন কিভাবে? ওকে, তাহলে আমার রোমান্টিক অত্যাচার সহ্য করো। এই বলে মেঘার গালে অনেক স্লাইড করতে থাকে। মেঘাকে আর পাইকে, সে তো ভয়ে শেষ। করছি তো। এই তো, গুড গার্ল। মেঘা রান্না করছে আর অনেকের 14 কুষ্টি উদ্ধার করছে। এই মেঘাদ্রিকে দিয়ে রান্না করানো? হ্যাঁ। তখনই মেঘার মাথায় দুষ্টু বুদ্ধি চলে আসে। মেঘা ডাইনিং টেবিলে গিয়ে অনেকের চেয়ারে সুপার গ্লু লাগিয়ে দেয়। এইবার বুঝা বাবু এই মেঘা কি জিনিস। তখনই অনেক আসে। বাহ, ম্যাডাম দেখি ভালোই রান্না করেছেন। মেঘা হাসি মুখে বলে, জি, টেস্ট করে দেখেন। মেঘার এমন আচরণে অনেকের অবাক হওয়ার কথা হলেও অনেক একটুও হয় না। সে মেঘাকে বলে, মেঘা ওইদিকে দেখো তো। মেঘা পিছনে ঘুরে দেখে কিছুই নেই। কি? সরি, হয়তো ভুল। তুই বসিস না কেন, বস। মেঘা হাসি মুখে বসে পড়ে। খাওয়া শুরু করে। মেঘা অপেক্ষা করছে কখন অনেকের রিয়েকশনের। খাওয়া শেষে মেঘা খেয়াল করলো অনেক উঠতে যেও পারছে না। মেঘা ডেভিল স্মাইল দিয়ে বলল, কি বাচ্চা, উঠতে পারছো না বুঝি? তাহলে বলি, আপনি সুপার গ্লু ওয়ালা চেয়ারে বসে আছেন। এই যে মেয়ে ধরা খাটাস, আমি এক্ষুনি পালাবো, তাও আপনার সামনে, আর আপনি কিচ্ছু করতে পারবেন না। অনেক বাঁকা হেসে বলে, ও তাই? মেঘা উঠতে যাবে তখনই খেয়াল করলো সে উঠতে পারছে না। সে এবার পড়েছে সেই বিপাকে। কি হবে এখন, তার কে বাঁচাবে? সে অনেকের দিকে তাকায়। অনেকের মুখে শয়তানি হাসি। পরক্ষণেই মেঘাকে অবাকের চরম সীমানায় পৌঁছে দিয়ে অনেক উঠে দাঁড়ালো। মেঘার মুখ তো অটোমেটিক্যালি হাঁ হয়ে গেল। এটা কি হলো? এখন তো অনেকের উঠে দাঁড়ানোর কথা না, তার উঠে দাঁড়ানোর কথা। অনেক গিয়ে মেঘার কানে ফিসফিস করে বলে, কি গো জান, নিজের জালে নিজেই ফেসে গেলে? আসলে কি জানো তো জান, এ অনেক এত কাঁচা কাজ করে না। তুমি তো জানোই না, ঘরে সব জায়গায় আমার সিসিটিভি ক্যামেরা লাগানো। তোমার সব কাজের উপর আমার নজর থাকে, তাই আমি তোমার চেয়ারের সাথে নিচে চেয়ার বদলে দিয়েছি। এই বলে অনেক মেঘার কানে কিস করে দেয়। মেঘা হালকা কেঁপে ওঠে। তা তুমি এখন থাকো জান, আর ভালোই হয়েছে তুমি নিজে নিজে জালে ফেসেছো। আমি যতক্ষণ না আসি তুমি এইভাবেই চেয়ারের সাথে চিপকে থাকো, ওকে? নাহলে তুমি আবার পালানোর চেষ্টা করবে। এই না না, প্লিজ আমাকে এইভাবে চিপকিয়ে রেখে যাবেন না।
হ্যাঁ, আমি সত্যি প্রমিস করছি আমি পালাবো না। তোমার ওইসব ন্যাকা কান্না করে কোনো লাভ নেই মাই লাভ। তুমি নিজে এইসব স্টুপিড আইডিয়া ইউজ না করলে তোমার এই অবস্থা হতো না। সো বাই মাই সুইটহার্ট। মেঘার আগে ফুসছে, তার ইচ্ছা করছে অনেককে লবণ ছাড়া কাঁচা চিবাতে। ব্যাটা কি বজ্জাত, কিভাবে নিজের চাল মেঘাকে ফাঁসিয়ে দিল। অনেক বাইরে যেতে গিয়েও আবার ফিরে এসে গান গাইতে গাইতে বলে, चिपकाए सैया फेबिकॉल से फेबिकॉल से फेबिकॉल से चिपका ले सैया फेबिकॉल से मेरे मेघा रानी को यार चिपका ले सैया फेबिकॉल से। এমনিতেও মেঘা সেই রেগেছিল। এই গানে যেন মেঘার শরীরে কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো লাগছে। মেঘা রাগে রিরি করতে করতে বলে, ইউ স্টুপিড। মেঘা অনেককে মারতে যায় কিন্তু বেচারি তো আটকে আছে। আর অনেকের তো সেই হাসি। আমার হাসি দেখে বেশ মজা পাচ্ছেন তাই না? ইয়া বেবি, অনেক পাচ্ছি। তা তুমি চিপকে থাকো তোমার আদরের চেয়ারের সাথে, আমি যাই। আবার মন খারাপ করো না বেবি, আমি তাড়াতাড়ি চলে আসবো। আরে বেটা কই যাস? তোর লাগে কে মন খারাপ করব? হ্যাঁ, তুই আমারে ছুটাইয়া তারপর যা। আমি এভাবে কেমনে থাকুম? বেটা খাটাস লুচু একটা, তোর কপালে বউ জুটবো না। মেঘা ভ্যা ভ্যা করে কান্না করে দেয়। অনেকক্ষণ যাবৎ রিমির ফোন বেজেই যাচ্ছে কিন্তু রিমির ধরার কোনো নামই নেই। অয়ন ঘরে ঢুকে দেখে রিমির ফোন বেজেই যাচ্ছে কিন্তু রিমি ধরবে কিভাবে? ও তো এখন শাওয়ার নিচ্ছে। তাই অয়নই ফোনটা রিসিভ করতে চায়। অয়ন ফোনটা হাতে নিয়ে অবাক হয়, কেননা এটা একটা হসপিটালের নাম্বার। অয়ন ফোনটা রিসিভ করবে তার আগেই কেউ ফোনটা কেড়ে নেয়। অয়ন পিছনে ঘুরে দেখে রিমি। তুই ফোনটা এভাবে কেড়ে নিলি কেন? রিমি জোরপূর্বক হাসি দিয়ে বলে, আসলে তুমি ফোন দিয়ে কি করবা? আমার ফোন, তাই আমি রিসিভ করলাম। কিন্তু তোকে কে হসপিটাল থেকে ফোন করবি? আসলে হয়েছেটা কি, ওই যে বিভিন্ন হসপিটাল থেকে ইন্স্যুরেন্সের জন্য কল দিই, আমাকে ওই টাইপের। আর তুমি আমাকে এত পুলিশের মতো জেরা করছো কেন শুনি? কি আমি পুলিশের মতো জেরা করি? তা নয় তো কি রিমি, তুই কোথাও গিয়েছিলি? তোর ফোনে কেন হসপিটাল থেকে ফোন আসে? এইসব প্রশ্ন করছো, এগুলো কি জেরা বলে? বাই এনি চান্স তুমি কি আমাকে সন্দেহ করছো? হোয়াট? কি বলছিস তুই? আমি তোকে সন্দেহ করি? আমি তো জাস্ট, আচ্ছা যা, আমি কিছু জিজ্ঞাসা করব না। অয়ন মুখ ফুলিয়ে ফেলে। রিমি যেন হাফ ছেড়ে বাঁচল। যাক, ব্যাপারটা ধামাচাপা দেওয়া গেছে, এখন রাগ ভাঙাতে হবে। রিমি গিয়ে অয়নের গাল টেনে বলে, ওরে আমার বরটা দেখি রাগও করে। খুব রাগ করেছি। রিমি মুচকি হেসে অয়নের পায়ের উপর ভর করে দাঁড়ায়। জানো তোমাকে রাগ করলে কত কিউট লাগে। না তা তো জানি না ম্যাডাম। মনটা চাই তোমাকে খেয়ে ফেলি। আচ্ছা তুমি বুড়া হও না কেন? মা, মেয়ের কথা শোনো। মেয়েরা চায় তার স্বামী যেন হ্যান্ডসাম থাকে, আর তুই আমাকে বুড়া হতে বলছিস? বলছি তো। জানো এখনো শাকচুন্নিরা তোমাকে গিলে খায়, আমার একটুও ভালো লাগে না। তা আমার বউটা কি জেলাস? কিসের জেলাস? আমি একটু রাগ করছি। তা আমার বউয়ের রাগ তো ভাঙতেই হয়। এই বলে অয়ন রিমির কোমর চেপে ধরে। রিমি মুচকি হাসে। দূর, ড্যাডের সাথে এক্ষুনি আমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতেই হবে। ড্যাডি পারে আমাকে এখন হেল্প করতে। অনেক অয়নের ঘরে ঢুকে এই দৃশ্য দেখে ফেলে, সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। সরি সরি, আমি কিচ্ছু দেখিনি। অনেককে দেখে দুজনই দুজনকে ছেড়ে দেয়। রিমির তো সেই খারাপ অবস্থা। তুই আর আসার সময় পেলি না? সরি ড্যাড, আমি কিভাবে বুঝবো তোমরা দিনের বেলাও। অনেক কিছু বলবে তার আগেই রিমি অনেককে ধমক দিয়ে চুপ করায়। একদম চুপ, তুই অনেক পাকা হয়েছিস। একদম। তোর কথা বল, আমি আসছি। অনেক মুচকি হেসে বলে, ওকে মম। অয়রি বারবার কাব্যকে ফোন করে যাচ্ছে কিন্তু ধরছেই না। শেষমেশ ধরল। হ্যালো, কি হয়েছে বলো। দেখো আমারও কাজ আছে, আমি বিজি আছি। আর দেখো সারাদিন কাজ ছেড়ে তো কথা বলতে পারবো না। উফ ফেরি, আমি তোমাকে কেন অ্যাভয়েড করব? আমি সত্যি বিজি, বুঝছো? আর এখন রাখো প্লিজ, বাই। অয়রি কিছু বলবে তার আগেই কাব্য কট করে ফোন কেটে দেয়। অয়রি কান্নায় ভেঙে পড়ে। তখনই অয়রির ফোনে একটা মেসেজ আসে। মেঘার কোমর এখন ব্যথা করছে, সে সকাল থেকে সেই বসে আছে। মেঘার এখন কান্না পাচ্ছে, কি জন্য যে সুপার গ্লু লাগাতে গিয়েছিল আল্লাহই জানে। শয়তান সার্ভেন্টগুলা আমার একটু হেল্পও করলো না। আরে আল্লাহ রে, আমার কোমর আর কোমর নাই গো। আমার উপর কি না অত্যাচারটাই না করতেছে শয়তানের গোষ্ঠীগুলা। আমার
ওপর আল্লাহ রে। এই জন্য বলে ফাঁদে পড়িয়া মেঘা কাঁদে রে। আমার এক পাঠক কমেন্ট করে বলছিল, তাই দিয়ে দিলাম। তা কি বলবি বল। আসলে বাবা কিভাবে যে বলি। আহা, এত ভনিতা না করে বল কি হয়েছে। আসলে মেঘা কলকাতায় যায়নি, ও আমার কাছে। হোয়াট? তোর কাছে মানে কি? মানে আমি ওকে কিডন্যাপ করিয়েছি। এইসব কি বলছিস? প্লিজ আমাকে ক্লিয়ার করে বলবি তুই মেঘাকে কেন কিডন্যাপ করেছিস কেন? তাহলে তো তোমাকে 5 বছর আগে থেকেই সব খুলে বলতে হবে। 5 বছর আগের থেকে মানে? ড্যাড, অনেক বড় ষড়যন্ত্র চলছে, অনেক বড়। আমি তোমাকে সব খুলে বলছি। অনেক অয়নকে 5 বছরে আগের সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে অয়ন হতবাক। মেয়েটা এত কষ্ট সহ্য করে গিয়েছে, তাই হয়তো তার এত পরিবর্তন। অনেক, তুমি কি বুঝতে পারছো তুমি কি করেছো? এইটুকু একটা মেয়ের মনে কি সব বাজে বাজে কথা ঢুকিয়েছো তুমি? তোমার কোনো ধারণা আছে অনেক? অনেক মাথা নিচু করে চোখের জল ফেলছে। হ্যাঁ, সে ছেলে, কিন্তু এরকম পরিস্থিতিতে চোখের জল না ফেলে সে পারছে না। সে এখন জানে তার কাজে সে কতটা অনুতপ্ত। কিন্তু এই 5 বছরে এমন দিনও যায়নি তার চোখের জলে তার বালিশ ভিজে যায়নি। সেও অনেক কষ্ট পেয়েছে। তারও তো বয়স খুব একটা বেশি ছিল না সে সময়, তাই সেই বয়সে সহজেই ভুল বোঝাটা সহজ। অনেকে চুপ থাকতে দেখে অয়ন ধমকের সুরে বলে ওঠে। কি হলো, জবাব দিচ্ছ না? ড্যামিট। অনেক মাথা নিচু করেই উত্তর দেয়। আসলে ড্যাড, আমি চাইনি মেঘাকে অবিশ্বাস করতে, কিন্তু পরিস্থিতি এমনভাবে আমার চোখের সামনে সবকিছু এক্সপ্লেইন করছিল যে আমিও সে সময় মাথা কাজ করছিল না। আর এত ষড়যন্ত্র আমি ধরতে পারিনি। আর এই বয়সটাও তো। অনেককে থামিয়ে অয়ন বলে। ব্যাস অনেক, এইসব ফালতু এক্সকিউজ দেওয়া বাদ দাও। ধরে নিলাম তোমার বয়স কম ছিল, এত বোধবুদ্ধি তোমার ছিল না, পরিস্থিতিটাই এমন ছিল। কিন্তু আমরা বড়রা তো ছিলাম। তুমি আমাদের সাথে ঘটনাটা শেয়ার করতে পারতে না, তুমি সেটা করলে না। মেয়েটাকে যা তা বলে নিজেও রাগ করে বিদেশে চলে গেলে। এইসব কি ঠিক বলো অনেক? আসলে বাবা, জানো তো সম্পর্কের সবথেকে বড় খুঁটিটা কি? বিশ্বাস। যে সম্পর্কে বিশ্বাস নেই সেই সম্পর্কটাই মূল্যহীন। আর তুমি বললে না পরিস্থিতি, এর থেকে খারাপ পরিস্থিতি তোমার মাম্মার আর আমার জীবনে এসেছিল। সে সময় তোমার মাম্মাকে অবিশ্বাস করতাম, তাহলে হয়তো আজ আমরা এক হতাম না। অনেক অবাক দৃষ্টিতে অয়নের দিকে তাকিয়ে আছে। অয়ন সেটা বুঝতে পেরে বলল। একটা গল্প শুনবে? হুম। অয়ন মুচকি হেসে। এক দেশে এক রাজকুমারী ছিল, আর ছিল এক রাজকুমার। তারা একে অপরকে খুব ভালোবাসতো। সেই রাজকুমার আর রাজকুমারীর এক শত্রু ছিল। ঠিক শত্রু ছিল না, কিছু খারাপ লোকেরা তাকে রাজকুমারী আর রাজকুমারের নামে ভুল বুঝিয়েছিল। তাই সে না বুঝেই রাজকুমার আর রাজকুমারীকে আলাদা করতে চাইল। তাও সে রাজকুমারীকে ভয় দেখিয়েছিল। রাজকুমারী যদি তাকে বিয়ে না করে আর রাজকুমারকে না বলে সে রাজকুমারকে না সেই শত্রুকে ভালোবাসে, তাহলে সেই শত্রুটা রাজকুমারকে মেরে ফেলবে। আর রাজকুমারীও ভয় পেয়ে গিয়েছিল। সে রাজকুমার অনেক ভালোবাসতো, তাই রাজকুমারী রাজকুমারকে বলেছিল সে রাজকুমারকে না অন্য কাউকে ভালোবাসে আর তাকে বিয়ে করতে চায়। রাজকুমার কথাটা বিশ্বাস করেনি, কেননা সে জানে তার রাজকুমারী তাকে কতটা ভালোবাসে। তাই সে সব যাচাই বাছাই করেছিল আর বিয়ের দিন রাজকুমারীকে কিডন্যাপ করে বিয়ে করে নেয়। আজ তারা রাজা রানী আর তাদের 2 রাজকুমার আর রাজকুমারী নিয়ে সুখে বসবাস করছে। অনেক বুঝতে পারে অয়ন তাদের প্রেম কাহিনী বলছিল। অনেকের চোখ ভরে আসে। তুমি ঠিক বলেছ, আমার উচিত ছিল সব যাচাই বাছাই করা। বাট বিশ্বাস করো ড্যাড, আমিও ভালো ছিলাম না এতদিন। অনেক কষ্ট নিজের মধ্যে চেপে রেখেছি। এখন তোকে এমন কাজ করতে হবে যাতে মেঘার সব অভিমান গলে যায়। কি কাজ ড্যাড? বলছি। দরজার ওপাশ থেকে রিমি সব শুনে ফেলে। তার চোখ ছলছল করে ওঠে। অয়ন তাকে এতটা বিশ্বাস করে, আর সে অয়নকে দিনের পর দিন মিথ্যে বলে যাচ্ছে। কিন্তু রিমিরই বা কী করার? সেই জানে তার মধ্যে কী ঝড় চলছে। আচ্ছা, অয়ন সত্যিটা জানলে তাকে ভুল বুঝবে আর ভাবতে পারছে না। তার চিৎকার দিয়ে কান্না আসছে। ইন হসপিটাল। কি অবস্থা ডক্টর পেশেন্টের? আসলে ম্যাম, পেশেন্টের অবস্থা আগের থেকে খারাপ হচ্ছে। হোয়াট আর ইউ কিডিং? এত বছর ধরে একটা পেশেন্টের কী সব ট্রিটমেন্ট করছেন আপনারা? এই আপনাদের ট্রিটমেন্ট, এতগুলো টাকা আমি দিই যাতে আপনারা বেস্ট ট্রিটমেন্ট করতে পারেন। এখন আরও খারাপের দিকে যাচ্ছে কেন? আনসার মি, ড্যাম ইট। মিসেস চৌধুরী, আপনি একটু শান্ত হন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু পেশেন্টের নিজেরে বাঁচার ইচ্ছা না থাকলে আমরা কি করতে পারি? প্লিজ এইসব
এক্সকিউজ আমাকে দিবেন না। বাঁচার ইচ্ছে নেই মানেটা কি? ওনার যদি কিছু হয় আপনার এই হসপিটাল কিভাবে চালান আমিও দেখে নিব। ডক্টরকে কিছু বলতে না দিয়ে গটগট করে কেবিন থেকে বের হয়ে যায় রিমি। আইসিইউতে একবার চোখ বুলাই রিমি, চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। আপনারা অনেকেই বলেছেন অনেকের আরও শাস্তি পাওয়া উচিত, তাদের বলছি অনেকের বয়সটা কম ছিল, সে সময়ে এত ভেবেচিন্তে কাজ করা তার মাথায় আসেনি। তাছাড়াও তার সামনে এমনভাবে সব কিছু এক্সপোজ করা হয়েছিল যে সে সময় তার মাথা কাজ করেনি। আর মেঘা যেমন এতগুলো বছর কষ্ট পেয়েছে, অনেকও পেয়েছে, কেননা সেও এত বছর নিজের পরিবার থেকে দূরে ছিল। অয়রির ফোনে হঠাৎ করে একটা মেসেজের টোন বেজে ওঠে। অয়রি খেয়াল করে দেখে একটা অচেনা নম্বর। মেসেজটা চেক করে অয়রি আকাশ থেকে যেন পড়ে। অয়রির বুক ধরফর করছে, ঘেমে একাকার হয়ে গেছে, হাত পা কাঁপছে, কেননা কিছু ছবি পাঠিয়েছে আর যার মধ্যে ঈশা আর কাব্য অনেক ক্লোজ, যে কেউ দেখে বলবে হ্যাপি কাপল। অয়রির হাত পা ঠান্ডা হয়ে আসছে। না না, এসব ফেক। আচ্ছা তাহলে ঈশার জন্যই কি কাব্য ওকে এত অ্যাভয়েড করছে? ছি ছি, কিসব ভাবছে ও? কাব্য অয়রিকে কত ভালোবাসে, এটা শুধু ও না, সবাই জানে। কাব্য অয়রির জন্য কতটা পাগলামি করতে পারে। না না, কাব্যের ভালোবাসা এতটাও ঠুনকো নয়। অয়রি এসব ভাবছিল, তখনই ওই নাম্বার থেকে কল আসে। অয়রি আর কিছু না ভেবে কলটা রিসিভ করে। সাথে সাথেই একজন ছেলে কণ্ঠ ভেসে আসে। কি ম্যাডাম, কেমন লাগলো আপনার জান প্রাণের কাব্য? এর রং নীলা। মুখ সামলে কথা বলুন স্টুপিড। আপনার সাহস দেখে আমি অবাক। আমার কাব্যের ব্যাপারে আজে বাজে কথা বলার সাহস কই পান? আহা ম্যাডাম, একটু আস্তে আস্তে। বাহ বাহ, এত প্রেম, যাক ভালোই, কিন্তু আমি যা বলি তা প্রমাণ ছাড়া বলি না, বুঝলেন? ইউ জাস্ট কিপ ইউর মাউথ। আপনি জানেন আমি আপনার কি অবস্থা করতে পারি এসব আজে বাজে কথা বলার জন্য? মিস আয়রি চৌধুরী, আমি যা বলেছি সব সত্য, তার প্রমাণও আমি আপনাকে অলরেডি দিয়ে দিয়েছি। ইউ জাস্ট স্টপ। এইসব ফ্যাক্ট আমি কিছু বুঝি না। এই যে জানতাম ম্যাডাম আপনি এত তাড়াতাড়ি বিশ্বাস করবে না, তাই আপনার যদি প্রমাণ চাই তাহলে আপনাকে একটা ঠিকানা পাঠাচ্ছি, তাড়াতাড়ি চলে আসুন, সব প্রমাণ পেয়ে যাবেন। আর হ্যাঁ, সম্পূর্ণ একা আসুন। অয়রি আর কিছু না ভেবে দৌড়ে বেরিয়ে পড়ে। অয়রিকে এভাবে বেরিয়ে পড়তে দেখে টুম্পা, অয়রির বাড়ির কাজের মেয়ে, অনেকটা ভয় পেয়ে যায়। আচ্ছা ম্যাডাম স্যার কেউ বাসায় নাই? অয়রি আপনি এইভাবে কই গেল? না না, ব্যাপারটা দেখতে হচ্ছে। টুম্পা কাউকে ফোন করে। অয়রি তাড়াতাড়ি করে একাই গাড়ি করে বেরিয়ে পড়ে। তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। যদি ওই লোকটার বলা কথাগুলো মিলে যায়, না না, অয়রি তাহলে কাব্যকে ছাড়া কি করে বাঁচবে? অনেক ভালোবাসেছে কাব্যকে। অয়রির কি হবে? আমার প্রিয় পাঠকগণ, মেঘা ঘরে ঢুকে দেখে ওর রুমে একটা ছোট্ট চিরকুট, তার পাশেই একটা কালো লং একটা গাউন। মেঘা মুচকি হাসে। গাউনটা অনেক সুন্দর, সোনালি পাতায় কাচের কাজ করা, সত্যিকারের ডায়মন্ডের কাজও করা। মেঘা হা হয়ে রয়েছে, এত সুন্দর একটা ড্রেস মেঘা ভাবতেও পারছে না। মেঘার মুখ অটোমেটিক হাওয়া হয়ে রয়েছে। কি সুন্দর গাউনটা। মেঘা চিরকুটটা পরা শুরু করে। আমার মেঘা যান, সুন্দর মতো গাউনটা পরে রেডি হয়ে আসো, বাইরে একটা গাড়ি অপেক্ষা করছে, রেডি হয়ে চলে এসো। মেঘা না চাইতেও মুচকি হেসে ফেলল। মেঘা গাউনটা পরে নিল। ফর্সা গায়ে গাউনটা চিকচিক করছে। হালকা ডার্ক মেকআপ আর চুলগুলো ছেড়ে দিল মেঘা। মেঘাকে পুরো পুতুলের মতো লাগছে। অনিকা আজ হার্ট অ্যাটাক করব। মেঘা বাইরে এসে দেখে একটা ব্ল্যাক গাড়ি। মেঘা কিছু না ভেবে গাড়িতে উঠে পড়ল। সামনে শুধু একজন ড্রাইভার। মেঘা জানে না তাকে কোথায় নেওয়া হচ্ছে, সে শুধু জানে আজ সে অনেক এক্সাইটেড। আবার এটা ভাইবেন না মেঘা ক্ষমা করছে, আসলে মেঘা এসব সারপ্রাইজ অনেক ভাল লাগে। মেঘার গাড়ি একটা বড় ছেলের সামনে নামে। মেঘা গাড়ি থেকে নামে, অমনি গাড়িটা চলে যায়। মেঘা সামনে তাকিয়ে অবাক। একটা বড় কাঠের ঘর, তার উপর লেখা আই লাভ ইউ মেঘা যান। চারদিকে ঝুলন্ত ফুলের দোলনা। একটা বড় গাছে কাচের ছোট ছোট গ্লাস, সব কয়টাই জোনাকি জোনাকির আলো দিয়ে পুরো জায়গা আলোকিত। মেঘা হা হয়ে আসে, সে কোনো স্বর্গতে আছে এমন মনে হচ্ছে। চারদিকে স্নিগ্ধ বাতাস বইছে। মেঘা খেয়াল করলো ফুল দিয়ে রাস্তা বানানো। মেঘা যেই রাস্তায় পা রাখলো অমনি মেঘার উপর ফুলের বর্ষণ শুরু হলো। মেঘা জাস্ট ঝিলে ফুলে সজ্জিত একটা নৌকা বাঁধা।
এদিকে আবার পাঠকগণ ভাবতাছে এই পোলা আবার আমাদের সামনে রোমান্স শুরু কইরা দিব নাকি। অয়নের ছেলে করতেই পারে। নৌকা উল্টো দিকে একজন দাঁড়িয়ে আছে। মেঘা বুঝতে